হলেন নাগরিক নেতৃবৃন্দ ছিলেন এবং একই সাথে পেশাজীবী নেতৃবৃন্দরা ছিলেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন, ছাত্র প্রতিনিধিরা ছিলেন, নারী আন্দোলনের নেত্রীরা ছিলেন। সেহেতু একটি সামগ্রিকতায় একটি প্রতিনিধিত্বশীল আলোচনার ভিতর দিয়ে আমরা সকাল থেকে প্রায় 3-3.5 ঘন্টার ভিতরে ছিলাম এবং ওনাদের কথার ভিতর দিয়ে আমরা আলোচনাও শুনেছি এবং একই সাথে যে একটি ডিজিটাল পদ্ধতিতে একই সময়ে একাধিকবার আমরা ওনাদের কাছ থেকে মতামত সংগ্রহ করেছি ভোটের মাধ্যমে এবং তার ভিতর দিয়ে নাগরিক প্রত্যাশাকে একটি ধারাবাহিকতার ভিতরে এবং অগ্রাধিকারের ভিত্তিতে দাঁড় করানোর চেষ্টা করেছি। আলোচনার ক্ষেত্রে যে একদিকে যেমন জাতীয় বিষয়গুলোকে উঠে এসেছে এবং তার ভিতরে নির্বাচনের বিষয়, নিরাপত্তার বিষয়, কর্মসংস্থান ইত্যাদি বিষয়াদি প্রাধান্য পেয়েছে, একই সাথে ওনারা স্থানীয় বিভিন্ন ধরনের সমস্যা এখানে উপস্থাপন করেছেন। স্থানীয় সরকারের যে চ্যালেঞ্জগুলো এখানে আছে সেগুলি আছে, সেই বিষয়গুলো এখানে এসছে। আমি প্রথমে আপনাদের জাতীয়ভাবে ওনারা যে বিষয়গুলোকে উত্থাপন করেছেন সেগুলি আনতে চাই। ওনারা জাতীয়ভাবে যে বিষয়গুলি এনেছেন তার হয়তো দুটো অংশ আছে। একটি হলো সামগ্রিকতায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনারা দুর্নীতিমুক্ত পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করেছেন। দুর্নীতিমুক্ত পরিস্থিতি, সুশাসন, জবাবদিহিতা এবং দায় মুক্তি থেকে নিষ্কৃতি, এই সমস্ত বিষয়কে ওনারা সামনে গুরুত্ব সহকারে এনেছেন এবং মনে করেন যে দুর্নীতিমুক্ত পরিস্থিতি যদি আগামী দিনে না দাঁড় করানো যায় তো বাংলাদেশের সম্ভাবনার যে সুযোগগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং সেইটার জন্য ওনারা খুব সুনির্দিষ্টভাবে রাষ্ট্র ব্যবস্থায় কিছু কিছু সংস্কারের কথাও ওনারা উত্থাপন করেছেন। তবে একই সাথে ওনারা বলেছেন নিরাপত্তা, মানবাধিকার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দলীয় প্রভাবমুক্ত প্রশাসনের কথা ওনারা গুরুত্ব আরোপ করেছেন। পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসনের কর্মকর্তাদের এই মুহূর্তে ওনারা বিভিন্ন ধরনের রাজনীতিকীকরণের প্রবণতা লক্ষ্য করছেন এবং দুর্নীতি মুক্ততার যে পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেইটা সম্পূর্ণভাবে আছে বলে ওনারা মনে করছেন না। কিন্তু তাকে চাপিয়ে যেটা আসছে সেটা হলো নিরাপত্তার অভাববোধ। বর্তমান অন্তর্বর্তী সরকার সময়ে ওনারা নিরাপত্তার অভাববোধ, মানবাধিকার লঙ্ঘনের বিষয় এবং বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অপব্যবহারের প্রতিও কিন্তু গুরুত্ব আরোপ করেছেন। ওনারা মনে করেন যে যদি ভাই আমি তো কোনো সার্ভে করিনি, আমি তো এই মুহূর্তে এটার ভিতর দিয়ে যাচ্ছি। নিরাপত্তার অভাববোধটি পৌনঃপুনিকভাবে বিভিন্ন জায়গায় আসছে। আমাদের একই রকমভাবে রাজশাহীতে এই কথা এসছে, এর আগে আমাদের সিলেটেও এটা এসছে। নিরাপত্তার অভাববোধ এবং এটা বহুমাত্রিকতার একটা বিষয়। এটা আগে অনেকে অর্থনৈতিক পরিস্থিতি অথবা তার বেকারত্ব থেকে তাই অভাববোধের কথা বলতো, এখন তারা গোষ্ঠীগতভাবে নারী হিসেবে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে, পিছিয়ে পড়া মানুষ হিসেবে একটা অভাববোধ এবং একটা মানসিক অস্বস্তির ভিতরে ওনারা আছেন এটা মনে করেন এবং নিরাপত্তার এই অভাববোধ যদি অব্যাহত থাকে তাহলে এটা অবশ্যম্ভাবীভাবে ওনারা মনে করেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে দেখা দিবে এবং এটা একটা নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণের প্রতিবন্ধকতা হিসেবে আগামীতে দেখা দেওয়ার আশঙ্কা ওনাদের আছে এবং এই নিরাপত্তার অভাববোধ দূর করার ক্ষেত্রে একটি রাজনৈতিক সমঝোতা, একটি রাজনৈতিক অঙ্গীকার এবং এটার সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দক্ষতার বিষয়টিকে ওনারা গুরুত্ব আরোপ করেছেন। আমি আপনাদের আরেকটা বিষয়ে মনোযোগ আকর্ষণ করতে চাই। নির্বাচনকে কেন্দ্র করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং ন্যায্য নির্বাচন করার ক্ষেত্রে ওনারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ওনাদের একটা পরামর্শের অংশ হলো প্রার্থিতা নিয়ে। ওনারা মনে করেন দলগুলোকে আরও দায়িত্বশীলতার সাথে দুর্নীতিমুক্ত, যোগ্য, দেশপ্রেমিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত বলে ওনারা মনে করেন। ওনারা মনে করেন নারীর মনোনয়ন যথেষ্ট পরিমাণে হয়নি বলে ওনারা মনে করছেন। ওনারা একই সাথে মনে করেন যাদের মনোনয়ন দেওয়া হলো তারা আগামী দিনে দুর্নীতিমুক্ত থাকবেন সেইটার কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, অর্থাৎ ক্ষমতাসীন যারা থাকেন তারা যে দুর্নীতি করেন তাদের সময়কালে সেগুলোর বিচার হবে কি না বলে ওনারা দাবি করেছেন। ওনারা মনে করেন যে এই মুহূর্তে ন্যূনতম জামানতের 50,000 টাকা একটি সহজযোগ্য কিন্তু অর্থবান নয় এমন প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে
অনুৎসাহিত করবে, সেহেতু এই জামানতের 50,000 টাকা কমানোর ব্যাপারে ওনারা মতামত দিয়েছেন। একই সাথে নির্বাচন ব্যয় কমানোর ব্যাপারে ওনারা বলেছেন, এবং সেখানে ওনারা পুরোপুরিভাবে এটার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দিয়েছেন, এবং নির্বাচন কমিশন ওনারা যেই নীতিগুলো বলছেন সেগুলো সৎভাবে বাস্তবায়ন করবেন সেই অঙ্গীকার ওনারা দেখতে চায়। সেটার ব্যাপারে এখনও ওনাদের সেই অর্থে নিশ্চয়তা নেই। ওনারা আরও বড় কথা বলেছেন, ওনারা বলেছেন আমরা নির্বাচনের পরে সরকারি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব বিভিন্নভাবে করি, সঠিকভাবে মাত্রার ভিতরে ব্যয় হলো কি না এটা সততার সাথে হিসাব করা উচিত। ওনারা মনে করেন না যে এই সীমা দেওয়া থাকে, সেই সীমার ভিতরে ওনারা থাকেন। বরিশালবাসীরা দাবি করেছেন যে স্থানীয়ভাবে যারা নির্বাচিত হবেন তাদেরও একই রকমভাবে ব্যক্তি পর্যায়ে বা এই যে নির্বাচনী এলাকা পর্যায়ে তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে, এবং সেই আয়ের ব্যয়ের হিসাব চলতিভাবে প্রত্যেক বছর করাটা প্রয়োজন, এবং এটা দুর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে ওনাদের উপর একটা চাপ হিসেবে অব্যাহত থাকতে পারবে বলে মনে করেন। আর স্থানীয় বিভিন্ন ধরনের বিষয় এসেছে, মানসম্পন্ন শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবায় স্বাস্থ্যর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলিকে বন্ধ করা, একই সাথে স্থানীয়ভাবে একটি পর্যটন শিল্প গড়ে ওঠা, সাংস্কৃতিক পর্যটনের ব্যাপারে ওনাদের সুযোগ আছে বলে ওনারা মনে করেন। একই রকমভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় এখানে সেইভাবে উঠে এসেছে বলে মনে হয়। জ্বালানি নিরাপত্তার বিষয়টিও কম গুরুত্বপূর্ণ ছিল না। যোগাযোগের ক্ষেত্রে পদ্মা প্রকল্প হওয়ার পরেও এই এলাকাতে সেইভাবে জ্বালানি না থাকার কারণে শিল্পায়ন অগ্রগতি হয়নি বলে ওনারা অনেকে মনে করছেন, এবং স্থানীয়ভাবে যুব সমাজ যাতে এলাকা ছেড়ে চলে না যায় সেই জন্য এইখানে দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে ওনারা যুবকদের পক্ষ থেকে অনেকেই বলেছেন। আমি সাধারণভাবে বলি উঠে এসেছে সেটা আমাদের সিলেট রাজশাহীর বিষয় থেকে খুব ভিন্ন কিছু না। এই সামগ্রিকভাবে একটি ক্রান্তিকালীন সময়ে সকলেই একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং ন্যায্যতা ভিত্তিক একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার জন্য তাদের শঙ্কা এখনও রয়েছে, সেগুলোকে দূর করা বড় দায়িত্ব সরকার নির্বাচন কমিশনের। বল ডিপিডির মতামত তো এখানে বলার বিষয় না, সেটা হলো আমি বলতে পারি যে আমি শ্বেতপত্র লিখেছিলাম আমার কর্মীদের নিয়ে। শ্বেতপত্রের ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, আমরা পরবর্তীতে সরকারের যে সহকর্মীরা আছেন যেখানে উপদেষ্টা মণ্ডলীতে সমভাবে তারা সেখানে উৎসাহিত হননি, এবং তার চেয়ে আরও কম উৎসাহিত হয়েছিলেন যারা আমলা ছিলেন, যারা কর্মকর্তা ছিলেন, তাদের ক্ষেত্রে আমরা এটার অসুবিধা দেখেছি। সেই জন্য আমাদের কাছে মনে হয়েছিল এইটি নির্বাচনের সময়ে এই অসম্পূর্ণ সংস্কারের বিষয়গুলোকে আমরা নির্বাচনী ইশতেহারের ভিতরে নিয়ে যাব, এবং সরকারের যে বাকিটুকু সময় আছে তাদের কাছে চাপ সৃষ্টি করব কোন কোন বিষয়গুলি এখনও সংবিধান সংশোধন ব্যতিরেকে কার্যাদেশ দিয়ে সমাধান করা সম্ভব, সেটা স্বচ্ছভাবে করা, এবং সেটাকে লক্ষ্য রাখার জন্যই আমরা রিফর্ম ওয়াচ করেছি। আগামী দিনে আপনারা ডিজিটালি একটা ওয়েবসাইটে যে টিপি দিলেই দেখতে পাবেন কোন সংস্কার কত দূর হয়েছে, এইটা আমরা আগামী মাসে সকলের সামনে উপস্থাপন করব। নির্বাচন নিয়ে যে শঙ্কা, এইটা কি আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমি জ্যোতিষী না, বলতে পারবো না। ভালো, দেশ একটা ক্রান্তিকালের ভিতরে আছে, আপনারা জানেন। তিনটি বিষয়কে ধরে এটা আবর্তিত হয়েছে। একটি হলো বিচার, আরেকটি হলো নির্বাচন, আরেকটি হলো সংস্কার। এই তিনটি বিষয়কে আমরা বিভিন্ন সময় ওতপ্রোতভাবে জড়িতভাবে দেখেছি, এবং এক একটি এক এক পর্যায়ে আছে। এখন আমাদের কাছে যে প্রশ্ন সেটা হলো, যেটা আমাদের শ্বেতপত্রের ভিতরে আমরা বলেছি, বিগত সময়কালে বাংলাদেশে একটি সংস্কার বিরোধী জোট গড়ে উঠেছিল। এই সংস্কার বিরোধী জোটটা হয়েছিল দেশের ভিতরে গণতান্ত্রিকতার অভাবের কারণে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবের কারণে এমন একটি উন্নয়ন ধারা গড়ে উঠেছিল। সেই উন্নয়ন ধারার বাহ্যত মনে হয়েছে প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু অনেক তার ভিতরে অংশীজন ছিল না, এবং সেই উন্নয়নের হিসাবের ভিতরে যে গরমির ছিল সেগুলো আমরা বিভিন্নভাবে উপস্থাপন করেছি আমাদের শ্বেতপত্রে।
কিন্তু শ্বেতপত্রের আমরা যে গত উন্নয়নের যে বয়ানটা ছিল, সেই উন্নয়ন বয়ানের যে ব্যবচ্ছেদ আমরা করেছি, সেটাতে দেখা গেছে তিনটি বড় বড় শক্তি এই উন্নয়ন বিরোধী বা আপনি সমতা বিরোধী বা সংস্কার বিরোধী বা আগামী দিনের অংশগ্রহণমূলক উন্নয়ন বিরোধী একটি জোট হয়েছিল। সেই জোটটার তিনটি অংশ কে ছিল? একটি তো ছিল হলো রাজনীতিবিদরা, যে রাজনীতিবিদরা বিনা ভোটে, দামি ভোটে, আগের রাতের ভোটে নির্বাচিত হয়েছিলেন। সেই যেই নির্বাচিত তথাকথিত নির্বাচিত রাজনীতি ছিল, তার নিজের ভিতরেও গণতন্ত্র ছিল না, সেটাও আমরা খুব ভালো করে জানি। এটা হলো একটি গোষ্ঠী। আরেকটি গোষ্ঠী হলো যেই উন্নয়নের ধারা করা হয়েছিল, সেই উন্নয়নের ধারার ভিতরে সমগ্র ব্যক্তিখাত না, ব্যক্তিখাতের অংশবিশেষ এটার ভিতরে মূল ভূমিকা পালন করত। আপনারা তো এখন এস শব্দ তো ভালো করে জানেন। এস বললে পরে কি বোঝা যায়? হ্যাঁ, কি বোঝা যায়? বুঝতে পারছি। ও সাস্টেনেবল বোঝা যায় না, এস আলম বোঝা যায়। আর কিছু চামচা সৃষ্টি করবেন। কিন্তু এই চামচা পুঁজিবাদ ক্রমান্বয়ে বাংলাদেশে কিছু ওই যে ABCDS পর্যন্ত নাম দিয়েছেন, এই রকম কিছু গোষ্ঠী তৈরি করলো। এই গোষ্ঠীগুলোকে আপনারা রাশিয়ান শব্দ ব্যবহার হয় অলিগার্ক, অলিগার্ক। সেই অলিগার্করা আর কোনো বাজার ব্যবস্থাকে গড়ে উঠতে দেয় না, তারা সমস্ত কক্ষিগত করে। এবং এই অলিগার্করা হলো এইরকম, তারা কোনো একটি খাতে থাকে না, তারা ব্যাংকিংয়ে আছে, তারা রপ্তানিতে আছে, তারা আবার বিদ্যুৎ উৎপাদন করে, তারা দেখবেন সরকারি বড় বড় প্রকল্প ঠিকাদারি করে। সেহেতু এরা পুরোটাকে গ্রাস করে ফেলেছিল এই অলিগার্করা। এই অলিগার্কদের ফলে দেশ চামচা পুঁজিবাদ থেকে আমাদের ব্যাখ্যায় ক্লেপ্টোক্রেসিতে চলে গেল। ক্লেপ্টোক্রেসি আপনারা বুঝেন? এটা একটা বাংলা করেছি। এটা প্রফেসর ইউনূসও এখন তার ভাষালয়ে ব্যবহার করেন। সেটা আমি নাম দিয়েছিলাম, এটা হলো চোরতন্ত্র। মানে পুরো ব্যবস্থাটাকে চুরির হাতিয়ার হিসেবে, রাষ্ট্রকে চুরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হলো। ইউনূস ভাই অবশ্য এটাকে লুটপাটতন্ত্র বলেন, আর একটু ভদ্রভাবে। আপনারা যেটা পছন্দ, একটা লুটপাটতন্ত্র বা একটা চোরতন্ত্র সৃষ্টি হলো। এখন এটাকে ভাঙবো কেমন করে? এই অভ্যুত্থান দিলেই কি এটা ভেঙে যাবে? আমরা এটা মনে করি না। এই যে লুটপাটতন্ত্র, এটার থেকে একটি সমতা, আমরা বলেছি ন্যায্যতা এবং সাম্যের ভিত্তিতে একটি সমাজের স্বপ্ন আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে দেখেছি। এবং অভ্যুত্থানের ভিতরে ২৪-এর ভিতরেও সেটাকে প্রতিফলিত হয়েছে। আমরা যারা ৭১ আর ২৪-কে একটা আরেকটার বিপরীতে স্থাপন করে আমরা তাদের সাথে নাই। আমরা মনে করি এটা একটা অপরের পরিপূরক, এবং সেইটার ভিত্তিতে আমরা কি আগামী দিনে নিয়ে যেতে পারবো কিনা। এবং এই নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্বাচনটা কোনো আমাদের জন্য সহযোগী হবে কি হবে না। এবং তাহলে এটাকে করতে হলে কি করতে হবে? আমরা বলেছি যে সংস্কারের কথা আমরা বলি, এই সংস্কার এই লুটপাটতন্ত্রকে ভাঙতে হবে, সংস্কার দিয়ে ভাঙতে হবে। এমন কিছু কাঠামো, এমন কিছু নীতি, এমন কিছু ব্যবস্থা আমাদের দিতে হবে টেকসইভাবে, যাতে করে আগামী দিনে ওই যে মানুষগুলো আপনারা দেখলেন, ওই মুন্ডা শ্রেণী থেকে আরম্ভ করে আপনাদেরই তো এলাকার মানুষরা পড়ে রয়েছে, তারা কার দিকে তাকিয়ে আছে, তাদেরকে কণ্ঠ দেবে কে, তাদের পক্ষে কথা বলবে কে, এবং সেইটাকে আগামী দিনে আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা বুঝি। কাউকে যদি পিছনে রাখি তাহলে আমিও পিছনে থাকব। যে তোমাকে, যাকে তুমি রাখিছ পিছে, কি কবিতা কই, সে তোমাকে টানিবে পিছে। এইটা হলো বিষয়। আমাদের এখানে এসছি নিজেদের স্বার্থ থেকে, আমাদের নিজেদের রক্ষা করার স্বার্থ থেকে, ওদের প্রতি কোনো দয়া মায়া সহমর্মিতার থেকে না। আমাদের বুঝতে হবে এখানে আমাদের জাতীয় স্বার্থ একত্রিত আমরা হয়েছি। তো এই জন্য আমরা নির্বাচনকে একটি সুযোগ হিসেবে দেখতে চাই। এটার ভিতর দিয়ে আমরা যে সংস্কারের যে ধারা, এই সরকার কদিন পর চলে যাবে, কিন্তু সংস্কারের ধারাকে আমরা অব্যাহত রাখতে চাই। এবং সেই অব্যাহত রাখার একটা অন্যতম উপাদান হচ্ছে এই নির্বাচনে
যেই দলগুলো যেই ইশতেহার দিবে সেই ইশতেহারে আমাদের কথাগুলোকে প্রতিফলন করতে হবে, তাদের প্রতিশ্রুতি দিতে হবে মানুষের কাছে। কিছুদিন আগে রাজশাহীতে বলে এসেছি, আগে নেতারা বলতেন, জনতা শুনত। এই পরিস্থিতি উল্টাতে হবে, মানুষ ভোটার কথা বলবে, নেতাদের শুনতে হবে, এবং সেই জন্য আমাদের সম্মিলিত কণ্ঠস্বর দিতে হবে। কিন্তু তারা আমাদের কোন কথাটা শুনবে? আমাদের কথাগুলো তো পরিষ্কার করতে হবে, এবং আমরা কি চাই সেটা তো বলতে হবে। শিক্ষাতে কি চাই, স্বাস্থ্যতে কি চাই, সামাজিক সুরক্ষাতে কি চাই, নারীর অধিকারের জন্য কি চাই, যে পিছিয়ে পড়া অন্যান্য জনগোষ্ঠী আছে, আদিবাসী, সমতলের, পাহাড়ের, ধর্মীয় সংখ্যালঘু, যেই শারীরিক প্রতিবন্ধী মানুষটা আছে, যে প্রবীণ মানুষটাকে আপনারা দেখলেন, যে শিশুটা আজকে এই মুহূর্তে আমাদের সাথে নেই, কিন্তু তার হয়ে কে কথা বলবে? এই যে বিভিন্ন জায়গাতে মরুকরণ হচ্ছে, আমরা রাজশাহীতে দেখে কথা বলেছেন, আপনারা জানেন কিভাবে তিস্তা, ফারাক্কা কিভাবে আমাদের দেশের উপরে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। তো এইগুলোকে সুনির্দিষ্টভাবে কর্মপরিকল্পনায় নিয়ে যেতে হবে। এই কর্মপরিকল্পনা তৈরি করার জন্যই আমরা নাম দিয়েছি নাগরিক ইশতেহার। এই নাগরিক ইশতেহারে কি থাকবে এইটা জানার জন্যই আপনাদের কাছে এসেছি। এইটি হলো বিষয়, এবং এটা আমরা জানব বিভিন্ন পদ্ধতিতে। আপনারা বলবেন, আমি আরও অন্য কথা আপনাদের বলবো, আপনাদের কথা শোনার জন্য এখানে মূলত। কিন্তু আপনাদের কাদের কাদের কাছে আছে মোবাইল ফোন? আছে, বের করেন, মোবাইল ফোন বের করেন, রেডি হন। আপনারা কেউ ডিজিটাল পদ্ধতিতে রিয়েল টাইম ভোটিং করেছেন? আজকে আপনারা করবেন। আমরা আজকে রিয়েল টাইমে আপনাদের মতামত বক্তৃতা শোনার আগে ভোটে যাব। ব্যাখ্যা করেন, মোবাইল বের করেন, ব্যাখ্যা করেন, আমার কলিগসরা আপনাদের হেল্প করবে। মাইক্রোফোন কাছে